নমস্কার, জনতার দরবারে নিউজ 18 বাংলায় আমি অয়ন আপনাদের জানাই স্বাগত। গুড ইভিনিং। তবে ফাঁসি হলে গুড বলা যেত এমনটাই বলছেন গোটা রাজ্যের সাধারণ মানুষ। সঞ্জয়ের ফাঁসি নিয়ে, সঞ্জয়ের যাবজ্জীবন কারাদণ্ড নিয়ে আজও চলছে তর্ক বিতর্ক, আজও চলছে ক্ষোভ বিক্ষোভ। কারণ সাধারণ মানুষ ক্ষুব্ধ, সাধারণ মানুষের বেশিরভাগ অংশ ক্ষুব্ধ। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে ফাঁসির পক্ষে ছিলেন, আজকে একেবারে মঞ্চে দাঁড়িয়ে বললেন যে তিনি শকড, ভীষণভাবে শকড। আমি মুখ্যমন্ত্রী বক্তব্য দেখাবো, তবে তার আগে একটু পরিচয় করে দিয়ে আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্যায় এবং সাংবাদিক সুমন ভট্টাচার্য। এছাড়াও থাকার কথা বিজেপি মুখপাত্র শতরূপা এবং থাকার কথা আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরাতা। আমি আসব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন মালদা থেকেই মালদায় দাঁড়িয়ে তিনি বলেছেন, আজকেও বলেছেন যে ফাঁসির সাজাই দরকার ছিল, না হলে অপরাধ বাড়বে। আমি সুমনদা আজকে প্রথম, মানে এই আরজি করের যাবজ্জীবন কারাদণ্ডের পরে এই প্রথম সুমনদা আমার সঙ্গে বসেছেন। আমি সুমনদার বক্তব্যটা নেওয়ার চেষ্টা করব প্রথমে। সুমনদা কি ফাঁসির পক্ষে, না যাবজ্জীবন কারাদণ্ডের পক্ষে, নাকি শকড? দেখুন, এটা একটা তো খুব জটিলতম বিষয়। যদি আপনি আমার ব্যক্তিগত মতামত চান, সেই ব্যক্তিগত মতামত কিন্তু কোনোভাবেই বিচারপতি অনির্বাণ দাস যে রায় দিয়েছে আমি তার বিরুদ্ধে বলতে চাই না। বিচারপতি অনির্বাণ দাস আমার চাইতে অনেক বেশি আইন বোঝে। কিন্তু যদি আপনি ডিবেটটাতে ঢোকেন তাহলে আমি অবশ্যই ফাঁসির পক্ষে। আমি যেটা বলবার চেষ্টা করব, দেখুন, ভারতবর্ষের সংবিধান যখন তৈরি হচ্ছিল, প্রদীপ্ত এখানে আছেন, প্রদীপ্ত রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে কিন্তু এটা নিয়ে লং ডিবেট হয়েছিল। আমি তিনজনের কথা আমার মনে আছে, অমিয় কুমার ঘোষ, হনুমাথা ইয়া এবং এস.এইচ. লারি। তারা মানে যাবজ্জীবন মৃত্যুদণ্ড, মানে যাবজ্জীবনের জন্য সওয়াল করেছিলেন, মৃত্যুদণ্ড তুলে দেওয়ার জন্য বলেছিলেন। এবং স্বয়ং আম্বেদকর কিন্তু মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ছিলেন। সেই মুহূর্তে দুজন তারাও খুবই ইম্পর্টেন্ট ভারতবর্ষের সংবিধানের তৈরির ক্ষেত্রে। একজন হচ্ছেন স্বয়ং বল্লভভাই প্যাটেল, আর একজন রাজাগোপালাচারী। তারা কিন্তু এই ফাঁসির সপক্ষে কথা বলেন। ফলে আমাদের বুঝতে হবে যে ইটস এ ভেরি লং ডিবেট। আবার আমি বলছি যে আমি বিচারপতি অনির্বাণ দাসের সমালোচনা করার জায়গায় নেই, কারণ উনি আইন আমার চাইতে অনেক বেটার বোঝেন। আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে এই বিষয়টা অনেক সময় বিচারপতি সেন্ট্রিক হয়, অর্থাৎ বিচারপতির উপর নির্ভর করে। ইভেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতেও ডিবেটে এই প্রসঙ্গটাই এসেছিল যে বিচারপতির উপর নির্ভর করে যে বিচারপতি ফাঁসি দেবেন কি দেবেন না, মানে মৃত্যুদণ্ড দেবেন কি দেবেন না। সেই পরিপ্রেক্ষিতে অনির্বাণ দাস একটা সিদ্ধান্ত নিয়েছেন। আবার বিচারকের উপরে নির্ভর করে, বিচারপতির উপর নির্ভর করে, নাকি তদন্তের উপরে নির্ভর করে সুমনদা? না না, এটা বিচারপতির উপর নির্ভর করে। আপনি যদি স্বাধীনোত্তর ভারতবর্ষের ইতিহাসও দেখেন, বিচারপতি কৃষ্ণ আয়ার একটা কথা বলেছেন, আবার ঠিক তার আগে অন্য বিচারপতি অন্য কথা বলেছেন। বিচারপতি কৃষ্ণ আয়ার একেবারে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ছিলেন। এটা তো একটা ব্যক্তিগত চয়েস, মানে আপনি যে জীবন দর্শন, রাজনৈতিক দর্শনে বিশ্বাস করেন তার উপরে নির্ভর করে। আবার বলছি, যদি আপনি আমার ব্যক্তিগত মতামত জিজ্ঞেস করেন, আমি ফাঁসির পক্ষে। আমি রাজীব কুমার যখন বলেন যে গুলি চালালে আমি কি উত্তর দেব, আমিও তো গুলিতেই উত্তর দেব, আমি সেই বক্তব্যের পক্ষে। কিন্তু আমি এই বক্তব্য যখন বলছি তখন আমি অনির্বাণ দাসের সমালোচনা করছি। কিন্তু আইনজীবীরা বলছেন যে তদন্তের উপরে নির্ভর করে, তথ্য প্রমাণের উপরে নির্ভর করে। অনির্বাণ দাসও তাই বলেছেন, যতটুকু আমি তথ্য প্রমাণ পেয়েছি তাতে বিরলতম ঘটনা বলতে পারছি না। আমি শতরূপার ব্যক্তিগত মতটা জানতে চাইবো। শতরূপা কি ফাঁসির পক্ষে ছিলেন সঞ্জয়ের? দেখো, সঞ্জয়ের পক্ষে ছিলাম না। এখন তাকে ফাঁসি দেওয়া হবে কি যাবজ্জীবন, মানে ট্যাক্স পেয়ারদের ট্যাক্সে তাকে স্টেট গেস্ট হিসেবে জেলে রাখা হবে, আমি কোনোটাতেই খুব একটা, মানে ব্যক্তিগতভাবে কোনোটাতেই খুব একটা ইন্টারেস্টেড নই। কারণ আমার মনে হয়েছিল বিভিন্ন ঘটনা যেরকম মানে ক্রমে যেরকম ঘটনা দেখছিলাম আমরা, সঞ্জয় রায় একা নয়, তো ডেফিনেটলি আরো লোকজন যারা ছিল
সঞ্জয় রায়কে বলতে দেওয়া উচিত ছিল, আরো কোয়েশ্চেনিং করা উচিত ছিল, করে পুরোটা একসঙ্গে কিন্তু শতরূপা, সিবিআই তদন্ত করছে। আমি ডিফেন্ড করছি না তৃণমূলের বা কাউকে, আমি বলছি যে সিবিআই তো একবারও বলল না তদন্তের চালাতে গিয়ে বা বিচারকের সামনে যে সঞ্জয় একা নয়, আরো অনেকে জড়িত। সিবিআই তো বলছে না সেটা। না, সিবিআই কিন্তু এটাও বলেছে যে, আমি একটা সেন্টেন্স আমি শেষ করে দিই, তারপর তুমি মাঝে ইন্টারাপ্ট করলে। আমার এটাই বক্তব্য যে যেহেতু সঞ্জয় রায় ইজ ওয়ান অফ দ্য কনভিক্টস, সেজন্য যেহেতু তাকে কনভিক্ট করা হয়েছে, জাজ রায় শুনিয়েছে। এবার আসি সিবিআই, কিন্তু গতকাল অবধি সিবিআই স্পোক্সপারসন বা সিবিআই যে লয়ার কোর্টে ছিল, সে কিন্তু সমগ্র মিডিয়াকে বলেছে যে তদন্ত শেষ হয়নি। তার মানে ডেফিনেটলি তদন্ত সঞ্জয় রায়কে দিয়ে শেষ হচ্ছে না। দেন মাস্ট বি আদার পিপল, যেটা বিভিন্ন সময় আমরা কমন সেন্স ইউজ করেও বুঝেছি, এবং সিবিআইও বিভিন্ন লোককে অ্যারেস্ট করেছে, কোয়েশ্চেনিং করা হয়েছে। ডেফিনেটলি তোমাদের মতন আমাদেরও বিজেপির তরফ থেকে একই প্রশ্ন যে এটার আরো বেশি ফাস্ট বা আরো এফেক্টিভ এনকোয়ারি হওয়া উচিত ছিল, যেটা আমরাও খুব চিন্তিত যে কেন হলো না। প্রদীপ্ত, আমি দিদিকে বলবো যে যে জাজমেন্টটা হয়েছে সেই জাজমেন্টটা একটু পড়তে, তার 128 নম্বর পাতা 29 নম্বর পাতা একটু পড়তে। তাহলে যে প্রশ্নটা এসেছিল যে 10 নম্বর পয়েন্টে, whether the affiliant was a single person or group of persons, সেই অর্ডারে যদি এই পার্টিকুলার পেজ 128 129 নম্বর পেজটা পড়া যায়, সেখানে পরিষ্কার বিচারক তার অবজারভেশন দিয়েছেন যে ব্যক্তি একা ছিল এবং তার একার পক্ষে এটা সম্ভব। এটা 1 নম্বর। কারণ বিজেপি এখনো সেই ভুয়ো খবর ছড়িয়ে যাচ্ছে, কারণ ওরা তো মিঠুন চক্রবর্তীর দল, খবর দেখে না, খবর রাখে না, খবর তৈরি করে। 33 কোটি দেবতার মতন 33 কোটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যখন খুশি খবর ছড়িয়ে দিতে পারে, কিন্তু জাজমেন্টের পাতাটা ছড়াতে পারে না। ফলে সেই জায়গায় আমার কিছু বলার নেই, যে খবর না পড়লে তো আমার কিছু করার নেই। কিন্তু ফেক ন্যারেটিভ যেভাবে তৈরি হয়েছিল, সেই ফেক ন্যারেটিভ কিন্তু আজকে প্রমাণ হয়ে যাচ্ছে। বিচিত্র বীর্যরা 150 গ্রাম বীর্য দিয়েছিলেন, তার দায় কে নেবে? পেলভিক বোন ভেঙে গেছিল, তার দায় কে নেবে? কে দায় নেবে যে ওইখানে ঘটনাক্রমে তদন্তে বিভিন্ন রকম তথ্যের কারচুপি হয়েছিল? তাহলে ওকে ঠিক আছে। তাই যদি হবে তাহলে ডিএনএ স্যাম্পেল নিয়ে এত কথা কেন বলছে? এখন তো দেখছি রাজ্য বিজেপি সভাপতি বলছে যে টেম্পারেচারে ওই বীর্যটা রাখার কথা ছিল বা ওই লিকুইড স্যাম্পেলটা রাখার কথা ছিল, সেই টেম্পারেচারে রাখা হয়নি। তার মানে একজন বোটানির অধ্যাপক তিনি বিজেপি করতে পারেন, কিন্তু তিনি বেসিক সায়েন্সটা আর এই যে অর্ডার কপিটা দুটোকে গুলিয়ে ফেললেন কিভাবে আমি জানি না। তাই আমার বক্তব্য যেটা, যে কোনো পাবলিক সেন্টিমেন্ট হোক বা কোনো ডকুমেন্টেশন হোক, দুটোর মধ্যে ব্রিচ করব কি করব না আলাদা জিনিস, কিন্তু যে মিডিয়াম গুলো ব্যবহার করে আপনি এই ম্যানুফ্যাকচারিং একটা ডিসেন্ট করার চেষ্টা করলেন, যে হাতে তালি তালি কোথায় যাবে পালিয়ে, সেসব কি সব করলেন, যে দফা 1 দাবি 1 বাংলাদেশকে কপি করলেন, জয় বাংলাকে অস্বীকার করেছেন এক সময়, কিন্তু দফা 1 দাবি 1 কে আপনারা ধরে এনেছেন, ছাত্র সভাকে ধরে এনেছেন, তারপরে আপনারা কি করে বলছেন যে বাবা সমস্যাটা নেই এখানে? অয়ন কি শুনতে পাচ্ছেন? না, অয়নের স্ক্রিনটাই আটকে গেছে। অয়নের স্ক্রিনটা আটকে গেছে। না সুমনদা, যখন অয়নদা নেই তাহলে আমরা একটু আলোচনা করি যে একদিকে ন্যারেটিভ সেট আর একদিকে ফ্যাক্ট, এই দুয়ের মধ্যে যে ব্রিজটা, সেই ব্রিজটাতে কি কোথাও প্রবলেম হলো, এটা তো ভাবতে হবে। দেখো প্রদীপ্ত, রাজনৈতিক বিতর্কে ঢোকার আগে মাননীয় আইনজীবী এসে গেছেন, উনি নিশ্চয়ই কিছু বলতে চাইবেন। আমরা সবাই তো আমাদের মতো করে বলেছি, উনি বলুন, তারপর অয়ন ফিরে আসুক। মানে ব্যাপারটা খুব সুন্দর, আমার কাছে জাজমেন্ট আমি আজকে পড়েছি। না, আমি যেটা অনির্বাণকে বলবো, আমি শতরূপার কাছে আসবো, তবে তার আগে অনির্বাণকে যেটা বলবো, যে অনির্বাণ অর্ডার কপি তুমি বলেছিলে কালকে অর্ডার কপিটা দেখবে, সেখানে সন্দীপ ঘোষদের নাম আছে কিনা সেটাও দেখবে। যে প্রশ্নটা শতরূপা তুললেন সেটা, সেই উত্তরটা তুমি বোধহয় দিতে পারবে। আমি এই অর্ডার কপিতে অয়নদা আমি এমন কিচ্ছু পাইনি যেখানে আরেকটা, মানে আমি এটা আমার
আইনি মতামত দিচ্ছি, মানে এটা আমার ভুল হতেই পারি, হ্যাঁ, কিন্তু আমি কোথাও পাইনি যে এটাতে আরো বেশ কিছু মানুষ এর সাথে জড়িত আছেন এই অপরাধ সংগঠনে। কারণ চার্জ ফ্রেম সিবিআই এর তরফ থেকে যে প্রপোজড ড্রাফট চার্জ দেওয়া হয়েছিল, অর্থাৎ চার্জ ফ্রেম করার জন্য তো প্রপোজ করতে হয় প্রসিকিউশনকে। এবার মাননীয় আদালত সেটা মানবেন কি মানবেন না সেটা মাননীয় আদালতের উপরে, কিন্তু প্রসিকিউশনের তরফ থেকে চার্জ প্রপোজ করতে হয়। তো সেই প্রপোজালে কোথাও যেটা ক্রিমিনাল কনস্পিরেসি তার বিএনএস সংক্রান্ত সেকশন আমি দেখতে পাইনি। অর্থাৎ ক্রিমিনাল কনস্পিরেসি না থাকলে অয়নদা সবাই আমরা জানি একাধিক মানুষ যে সংগঠন করেছে এই ঘটনাটা তা প্রমাণিত করা সম্ভব নয়। অর্থাৎ প্রথম থেকেই কার্যত সিবিআই এর তরফ থেকে এই ঘটনায় একজনই করেছে বলে ওনারা আক্রমণ করেছেন এবং আলটিমেটলি দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়। সেখানেও কিন্তু ক্রিমিনাল কনস্পিরেসির কোনো সেকশন নেই। অর্থাৎ আমরা এবার ধরা যাক, এবার পরবর্তী পদক্ষেপ ধরা যাক যে পরবর্তীকালে সন্দীপ ঘোষ বা তদানীন্তন টালা থানার ওসি এবং আরো অনেকে তাদের নাম এলো, তারা এই ঘটনার সাথে জড়িত, এটা এলো, কিন্তু তাদের সাথে সঞ্জয় রায়ও কি জড়িত? নিশ্চয়ই জড়িত। তাহলে তাদের সাথে সঞ্জয় রায় জড়িত হলে সঞ্জয় রায়কে তো 120 বা ক্রিমিনাল কনস্পিরেসিতে দোষী সাব্যস্তই করা হলো না। অর্থাৎ সঞ্জয় রায় কি তার আরেকটি ট্রায়াল ফেস করবে? একই অপরাধের জন্য দুবার ট্রায়াল ফেস করবে, যেটাও আইনে সম্ভব নয়। তাহলে কি উচিত ছিল বলে আমার ধারণা যে সঞ্জয় রায়কেও 120 বিতে বা বিএনএস এর ক্রিমিনাল কনস্পিরেসিতে সাজা ঘোষণা করা এবং বলা যে বাকিরা যারা এখনো পর্যন্ত পর্দার আড়ালে রয়েছেন তাদেরকে ভবিষ্যতে নিয়ে আসার চেষ্টা করছে প্রসিকিউশনের তরফ থেকে। কিন্তু এইরকম কোনো প্রচেষ্টাই আমরা দেখতে পাইনি সিবিআই এর তরফ থেকে, যে অন্তত রায় তাই বলছে। আমি জানি রাজনৈতিক যুক্তি একবার ডান দিকে যাবে, একবার বাঁ দিকে যাবে, একবার সামনে একবার পেছনে, কিন্তু আইন তার নিজের রাস্তায় চলে এবং মাননীয় বিচারক বারবার নির্দেশ করেছেন যে কোথাও অন্য কেউ জড়িত নয়, কারণ সেই ধরনের মামলা সাজায়নি সিবিআই। এবার 2 নম্বর আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট দাদা, আমি এটা পড়েছি এবং পড়ার পরে খুব অবাক হয়েছি। গেট প্যাটার্ন আইডেন্টিফিকেশন বলে একটা কথা আছে, যে সিসিটিভি ইমেজ দেখে বা ফুটেজ দেখে সেই মানুষকে শনাক্তকরণের একটা প্রক্রিয়া। এই মামলাতে সিসিটিভি ফুটেজ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি কোথাও দেখিনি যে গেট প্যাটার্ন আইডেন্টিফিকেশন প্রসেস ওয়াজ অ্যাডাপ্টেড বাই সিবিআই, যেটা রায়ের মধ্যে লিপিবদ্ধ আছে যে এরকম কোনো পদ্ধতি হয়নি। উপরন্তু কি হয়েছে, উইচ ইজ ভেরি পার্টিনেন্ট, আমার খুব অবাক লেগেছে যে 313 অর্থাৎ জজ সাহেব যখন আসামিকে জিজ্ঞেস করেন যে আপনার বিরুদ্ধে এই অভিযোগ এসছে, এই সিসিটিভি ফুটেজে আপনাকে দেখা গেছে ঢুকতে, এই সিসিটিভি ফুটেজে আপনাকে বেরোতে দেখা গেছে, সবকটাই সঞ্জয় রায় মেনে নিয়েছেন, তাই জন্যই সাজা দেওয়া সম্ভব হয়েছে। অর্থাৎ সঞ্জয় রায় মেনে নিয়েছেন যে হ্যাঁ ওটা সিসিটিভিতে উনি ছিলেন, ওইখান থেকে উনি বেরোচ্ছিলেন, ওইখানে কানের মধ্যে ওনার একবার ঢোকার সময় হেলমেট ছিল এবং ব্লুটুথ স্পিকার ছিল, ব্লুটুথ ছিল, ফেরার সময় তখন ব্লুটুথ ছিল না, এগুলো সঞ্জয় রায় তার সিসিটিভি ফুটেজ থেকে মেনে নিয়েছে। এবার আমরা আইনের ভাষায় বলি অ্যাডমিটেড ফ্যাক্ট নিড নট বি প্রুভড, অ্যাডমিটেড ফ্যাক্টকে প্রুভ করার প্রয়োজন হয় না। আজকে সাজা ঘোষণা কার্যত আমার ওয়ান অফ দা সাজা ঘোষণার কারণ হচ্ছে সঞ্জয় ঘোষের মেনে নেওয়া, সঞ্জয় রায়ের মেনে নেওয়া। শতরূপা, আমি একটা লাইন বলবো, সম্পূর্ণ গাফিলতি বলা যায় সিবিআই এর। আজকে সিবিআই তো কোথাও রাজনৈতিক দলগুলো ছাড়া সিবিআই কোথাও বলেনি যে একা একা জড়িত, মানে একা নয় জড়িত, অনেকে জড়িত, সিবিআই কোথাও বলেনি। সিবিআই বলেনি তথ্য প্রমাণ লোপাট হয়েছে, বিচারককে বলেইনি। সেই তথ্য প্রমাণ লোপাটের কথাও নিশ্চয়ই ভার্ডিক্টে নেই, ভার্ডিক্টে থাকলে পরে নিশ্চয়ই উল্লেখ করতেন অনির্বাণ। তাহলে শতরূপা সিবিআই তো পুরোপুরি ব্যর্থ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তোমরাই বারবার দাবি করো যে কোনো ক্ষেত্রে সিবিআই দাবি। অয়ন, আমি একটু সিরিয়ালি আসি। প্রথমত সিবিআই নিয়ে আমি কথা বলবো না, তবে সিবিআই বিষয়ে আমাদের কি মন্তব্য আমি আসছি সেটাতে। কিন্তু প্রদীপ্তর মতন একটা শিক্ষিত ছেলে, তাকে যে কেন বিচিত্র বীর্যকে টেনে আনতে হলো, 33 কোটি আমাদের দেবতা, যেহেতু আমাদের সেন্টিমেন্ট সেখানে, সেইগুলোতে আননেসেসারিলি খোঁচা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। যদি প্রদীপ্ত তৃণমূলের শাসক দলের মুখপাত্র, তাদের যদি সত্যি কন্টেন্ট থাকতো, তাহলে না মহাগুরুকে অপমান করার দরকার ছিল,
না আমাদের মাননীয় রাজ্য সভাপতিকে অপমান করা দরকার ছিল। অনির্বাণের কথায় আসি, অনির্বাণ অ্যাবসলিউটলি লিগ্যাল পয়েন্ট থেকে বলেছেন এবং খুব সুন্দর বুঝিয়েছেন। আমি সত্যি আমি আই এম নট এ লয়ার, আমি 152 পাতার রিপোর্ট আমি যতটা পড়েছি আমি অবভিয়াসলি এতটা বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করবেন, লিমিটেড জ্ঞান আমার জ্ঞানে এই লয়ের ক্ষেত্রে। আচ্ছা, এইখানে সিবিআই রোল নিয়ে আমরা কিন্তু প্রত্যেকে বিজেপির তরফ থেকে আমরাও হতাশ না হলেও চিন্তিত তো বটেই যে এত স্লথ গতিতে কেন চলছে। তবে আমি বিভিন্ন চ্যানেলে, সুমন দাও ছিলেন আমার সঙ্গে একটা চ্যানেলে, সে মানে সিবিআই নাকি কতগুলো পলিটিক্যাল রোল আছে সেই সব দেখে শুনে আমি নিজে অনেক মানে এনলাইটেন ফিল করেছি, কারণ আমি জানতাম না সত্যি সিবিআই এত পলিটিক্যাল রোল আছে। কিন্তু এখানে একেবারে কয়েকটা ফ্যাক্টস অস্বীকার করার জায়গা নেই। আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে যাচ্ছি না, হোয়াটসঅ্যাপে অনেক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে অনেক তথ্য ঘুরেছে, আমি কোনোদিন এতগুলো আমি এই নিয়ে শো করেছি, আমি ব্যক্তিগতভাবে কোনোদিন সেগুলোর মধ্যে ঢুকিনি, বিকজ অ্যাগেন আমি জানি না কোনটা মানে রিউমার্স কোনটা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে। কিন্তু সিএফএল রিপোর্ট, আজকে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরির যে একটা রিপোর্ট এসছে সেখানে কোয়েশ্চেন করা হয়েছে যে আদৌ যেখানে বডি পাওয়া গেছিল সেখানে কি আদৌ ওয়াজ দ্যাট দ্য সিন অফ ক্রাইম। কিন্তু আমরা টিভিতে কি দেখেছি, আমরা যে সিন অফ ক্রাইম দেখেছি সেখানে হরিহর ছাত্রের মেলা দেখেছি, সেখানে বেসিক রাজ্য সরকারের তরফ থেকে, রাজ্য সরকারের পুলিশের তরফ থেকে একটা আমরা জান কমন সেন্সে যেটা বলে লাইন অফ ক্রাইম, ডু নট ক্রস দিস লাইন, লাল ফিতে আমরা দেখিনি। সন্দীপ ঘোষের ক্ষেত্রে আগে তড়িঘড়ি করে তাকে ওখান থেকে বের করে 4 ঘন্টার মধ্যে আরেকটা গিফট পোস্টিং দেওয়া, কেন, কাকে রক্ষা করার চেষ্টা করা হচ্ছিল? আমি যদি আজকে প্রত্যেকটা পার্টির ঊর্ধ্বে গিয়ে আমি প্রশ্ন করি যে সন্দীপ ঘোষ অ্যাজ প্রিন্সিপাল অফ আরজিকর, তার তো প্রথমে পুলিশকে ডাকা উচিত ছিল যে শোনো আমার এখানে এই জিনিসটা হয়েছে, তোমরা তদন্ত করো, সেটা উনি করলেন না। উপরন্তু আমরা কি দেখলাম, মুখ্যমন্ত্রী ছিলেন ঝাড়গ্রামে, ওখান থেকে তড়িঘড়ি করে উনি এসে 10 লক্ষ টাকা আগে দিয়ে দিলেন বাবা মাকে। যে মুখ্যমন্ত্রী সবাই, এক সেকেন্ড আমার শেষ হয়নি, স্বভাবসিদ্ধ ভাবে উনি রেপের কোনো ঘটনা ঘটলেই উনি অত্যন্ত ইনসেনসিটিভ কমেন্টস দেন, আমি সেগুলো রিপিট করছি না, সময় চলে যাবে। তুমি বলো সেদিনের পুরো ঘটনা অয়ন, পুরো দিনের ঘটনা এত তড়িঘড়ি করে এই জন্যই তো এত অভিযোগ মানুষও দেখেছেন, সাধারণ মানুষও দেখেছেন, এবং আমরা আমাদের জীবদ্দশায় রাস্তায় নামা এইরকম আন্দোলন আমরা দেখিনি। এরকম কি করে হয়? এখন যে তড়িঘড়িটা করছে মুখ্যমন্ত্রী, যেটা নিয়ে তোমার আজকে শক, মুখ্যমন্ত্রী আজ বলছে যে আই এম শক, উনি জাজের উপরে কথা বলছেন যে না জাজ যেটা বলেছে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার, এটা নয়, মুখ্যমন্ত্রী মনে করেন না। সো ডেফিনেটলি আজকে দেশের আইন আছে, সুমন খুব সুন্দর বলেন, আজকে আমি সাধারণ মানুষের বক্তব্য দেখাবো, সাধারণ মানুষের বক্তব্য দেখাবো, যাদের প্রচন্ড আশা ছিল যে ফাঁসি হবে, মৃত্যুদণ্ড হবে, তারা যারা রাস্তায় নেমেছিলেন, আমি সুমনদের কাছে একটা সেন্টেন্স একটু শেষ করতে দাও। আমি যেটা বলছি যে আজকে সুমন খুব সুন্দর বলে যে ক্যাপিটাল পানিশমেন্ট না কি এই নিয়ে অনেক ডিবেট হয়েছে, আমি আজও বলছি আই থিংক দিস ইজ এটা কোনো মানে কোনো রকম ডিবেট ছাড়া বলা যায় যে এনি জাজমেন্ট ইজ ওপেন টু অ্যাপিল, ডেফিনেটলি অ্যাপিল করতে পারে, কেউ না কেউ অ্যাপিল করতোই, এটা আমরা ধরেই নিয়েছি। তড়িঘড়ি করে কেন, এক্ষুনি করতে হবে কেন?